বর্ণা আক্তার ক্লাস করে মোটামুটি, জাবিরুল হাসান ওয়াহিদ, কাজী আরাফাত হোসেন, জাওয়াত সালে। স্যার এটা ক্লাস 11 এর না? ক্লাস 11। ওকে স্যার। তুমি একাদশের না? জি স্যার, একাদশেরই, সে কারণে জিজ্ঞেস করলাম। একাদশে। দেখো তো বোর্ডটা দেখা যায় কিনা ঠিক মতো। জি স্যার, দেখা যাচ্ছে। তোমাদের আসলে ক্লাস তো আমাদের তো টিচার আমরা 5 জন, ক্লাস পাই খুব কম। সপ্তাহে 3 দিন ক্লাস, আবার সেকেন্ড ইয়ার নেওয়া লাগে, ফার্স্ট ইয়ার নেওয়া লাগে, ক্লাস আসলে ওইভাবে খুব কম পাওয়া যায়। দেখো এখন পরিস্থিতি যদি একটু স্বাভাবিক হয়, হয়তোবা সেপ্টেম্বরে না হোক, যদি পরীক্ষা হয় তাহলে কি আমাদের কলেজ খুলতে পারে? হ্যাঁ, অক্টোবর সেপ্টেম্বরের দিকে সম্ভাবনা আছে, যেমন যারা এইচএসসি পরীক্ষার্থী আর এসএসসি পরীক্ষার্থীদের। আর আস্তে আস্তে তোমাদেরও ভ্যাকসিনেশনের আওতায় এনে তোমাদেরকে আস্তে আস্তে ক্লাসে নিয়ে যাবে, কারণ এইভাবে আলটিমেটলি হয় না। ক্লাস ছাড়া আসলে এইভাবে অনলাইন বা ওই ফেসবুক পেজে এগুলো আসলে ইফেক্টিভ ক্লাস হয় না। তারপরে এখন আমরা চেষ্টা করতেছি যাতে তোমরা মানে পড়াশোনায় কিছুটা থাকো। সোনালী আক্তার, জয়, জাবিরুল, ওয়ালি, বর্ণা আক্তার আর সোনালী আক্তার কি 2 বোন নাকি? না স্যার, বোন না স্যার। আচ্ছা দেখো, আমাদের ওই যে আমরা মোটামুটি তোমাদের আমাদের ডিপার্টমেন্টের সবার সাথে কথা হয়েছে যে তোমাদের ক্লাসটা আমরা আসলে কে কি পড়াবো। ফার্স্ট পার্টের তোমাদের রাসায়নিক পরিবর্তন সম্ভবত শেষ, তাই না? রাসায়নিক পরিবর্তন, চতুর্থ অধ্যায়ে যে রাসায়নিক পরিবর্তন আছে সেই অংশটুকু তোমাদের মোটামুটি শেষ। আর রাসায়নিক পরিবর্তন যেহেতু শেষ, আর আমরা ওই যে সেকেন্ড পার্টের জৈব যৌগ পড়াইতেছে মনে হয় ম্যাডাম 3 জন, আর আমি আর হেমশঙ্কর স্যার পড়াবো তোমাদের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন। এর মধ্যে কি পরিবেশ রসায়নের কোনো ক্লাস হয়েছে তোমাদের? পরিবেশ রসায়নের উপরে কোনো ক্লাস হয়েছে? রাফাত, কথা শোনা যায়? এগুলো হেমশঙ্কর স্যার আলোচনা করবে, তারপরে কিছুটা আলোচনা না করলে আমরা হুট করে মাঝখান থেকে শুরু করতে পারি না। আমি আজকে আমার অংশটুকু থেকে শুরু করব, তবে আগে একটু ধারণা নিয়ে নিই। বয়েলের সূত্রটা একজন বলো দেখি। রবার্ট বয়েল গ্যাসের ক্ষেত্রে কি সূত্র প্রদান করছে, কে পারবা? তাপমাত্রা স্থির থাকলে চাপ আয়তনের সমানুপাতিক হবে। ব্যস্তানুপাতিক। চাপ স্থির থাকলে জি স্যার, ব্যস্তানুপাতিক। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। এটা ছিল রবার্ট বয়েলের সূত্র। যে কোনো গ্যাসের উপর আমরা যদি চাপ দেই স্থির থাকে। ফিজিক্সে পড়ছো তোমরা, কেমিস্ট্রিতেও স্যার পুরোপুরি ব্যাখ্যা করবে বয়েলের সূত্রের অনেকগুলা অনেক ভাবি বয়েলের সূত্র ব্যাখ্যা করা যায়, লেখচিত্র দিয়ে ব্যাখ্যা করা যায়। আমি একটু আপাতত যেহেতু ফিজিক্সে পড়ছো, যেহেতু বয়েলের সূত্র, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। চাপ বাড়লে গ্যাসের আয়তন কমবে না বাড়বে? কমবে। যদি তাই হয় তাহলে একজন বলো দেখি, চাপ বাড়াইলে গ্যাসের আয়তন যদি কমে, বেলুনের মধ্যে চাপ দিবা গ্যাসের আয়তন কমবে, কিন্তু যখন ফুটবলের মধ্যে হাওয়া দেও চাপ বাড়াইলে আয়তন বাড়ে কেন? কে পারবা বলো? সাইকেলে যখন হাওয়া দাও টিউবের মধ্যে, তখন এটা চাপ বাড়াইলে আয়তন বাড়ে কেন? তাহলে এখানে কি বয়েলের সূত্র মান না? প্রশ্নটা বুঝতে পারছো?
তোমাকে আগে ভাবতে হবে বিষয়গুলি, নাহলে মুখস্থ করে স্যার রাখতে এখানে পারবে তো না। আয়তন আয়তন, চেঞ্জ হচ্ছে স্যার। আয়তন মানে ভর। জি স্যার। গ্যাসের ভর ঠিক থাকে না। তাহলে আমরা বলি যে এখানে বয়েলের সূত্র কার্যকর নয়। ফুটবলে হাওয়া করার সময় এর আয়তন বাড়ায় কেন, চাপ বাড়ায়নি, কারণ নির্দিষ্ট ভর ঠিক থাকে না। তাহলে বয়েলের সূত্র হবে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। কিন্তু যখন আমরা ফুটবলে হাওয়া করি, সাইকেলে যখন হাওয়া দিই, তখন এখানে ভর ঠিক থাকে না, যে কারণে চাপও বাড়ে, ভরও বাড়ে, বয়েলের সূত্র প্রযোজ্য হয় না। আচ্ছা, বয়েলের সূত্র তোমরা পড়ছো, এটা চার্লসের সূত্র ছিল বি প্রপোর্শনাল টি, অ্যাভোগাড্রোর সূত্র বি প্রপোর্শনাল এন, এগুলা ফিজিক্সে পড়ছো। আর আদর্শ গ্যাস সমীকরণ একজন বলো দেখি। কি বললেন স্যার? আদর্শ গ্যাস সমীকরণটা কি? পিভি ইকুয়ালস এনআরটি। পিবি সমান এন আর টি, এটা হলো আদর্শ গ্যাস সমীকরণ এন মূল গ্যাসের ক্ষেত্রে। এন মূল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণ, ফিজিক্সও কিন্তু এটা আছে। কেমিস্ট্রিতে এটার প্রতিবেদন ওই স্যার ব্যাখ্যা করবে। আমি একটু রাফ আলোচনা করি এই কারণে, কারণ আমার উপরের অংশটুকুর মধ্যে এই বেশি কিছু অংশ লাগবে। পিবি সমান এন আর টি আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস কোনগুলো? চার্লস আর বলসের সূত্র মেনে চলে। Good. যে সকল গ্যাস বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলে, সেই সকল গ্যাস আদর্শ গ্যাস। প্রকৃতপক্ষে কোনো গ্যাসে আদর্শ গ্যাস না, সকল গ্যাসই বাস্তব গ্যাস। তবে আদর্শ গ্যাসের মতন আচরণ করতে দেখা যায় সকল গ্যাসটি বিভিন্ন শর্তে। আচ্ছা, আমরা গ্যাস আর বাষ্প, তাহলে আমরা আদর্শ গ্যাস সমীকরণ এটা জানলাম, পিবি সমান এনআরটি, এন মূল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণ, এটা আমরা জানলাম। এখন একজন বলো দেখি গ্যাস কি আর বাষ্প কি? গ্যাসীয় পদার্থ কি বলো দেখি? মাত্র তোমরা 9 জন ক্লাসে উপস্থিত। গ্যাস এবং বাষ্প ধারণা আছে কিনা? গ্যাসীয় পদার্থ কি, পদার্থের কয়টা অবস্থা, গ্যাসীয় পদার্থ কি বলো? স্যার হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন এগুলা গ্যাসীয় পদার্থ না? গ্যাসীয় পদার্থ, হাইড্রোজেন গ্যাসীয় পদার্থ, অক্সিজেন ঠিক আছে, কিন্তু আমি বলছি গ্যাসীয় পদার্থ কোনগুলো, কাকে গ্যাসীয় পদার্থ বলে বা গ্যাসীয় পদার্থ কেন বলে, এগুলো তো পারার কথা। পদার্থের কয়টা অবস্থা? আমরা বলি পদার্থের 3টা, কিন্তু এখন জানবা পদার্থের 5টা অবস্থা আছে। কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ। একটাকে বলি আমরা কঠিন তরল স্ফটিক পদার্থ, তরল স্ফটিক পদার্থ, প্লাজমা পদার্থ। তরল স্ফটিক পদার্থ আছে, আবার প্লাজমা পদার্থ আছে। তাহলে আমরা পদার্থের 5টা অবস্থা জানবো, তবে 3টা অবস্থার মধ্যেই গ্যাসীয় অবস্থাটি তোমাদের এই পরিবেশ শোষণের মধ্যে আছে। গ্যাসীয় পদার্থ যে সকল পদার্থের মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল একেবারে ন্যূনতম থাকে, যে সকল পদার্থের মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল একেবারে ন্যূনতম, অর্থাৎ আন্তঃকণা আকর্ষণ দূরত্ব বেশি থাকে, তাদেরকে গ্যাসীয় পদার্থ বলে। তুমি যে অক্সিজেন গ্যাসের কথা বললা, হাইড্রোজেন গ্যাসের কথা বললা, এরা গ্যাসীয় পদার্থ কেন? কারণ তাদের আন্তঃকণা আকর্ষণ বল একেবারেই শূন্যের কাছাকাছি থাকে, খুব কম থাকে। এই জন্য এরা ছুটাছুটি করে বিভিন্ন দূরত্ব অর্জন করে, আন্তঃকণা আকর্ষণ দূরত্ব বেশি থাকে, এই জন্য তারা গ্যাসীয় পদার্থ। তুমি যদি পানির কথা চিন্তা করো, তাহলে এখানে আন্তঃকণা আকর্ষণ বল মোটামুটি থাকে, আন্তঃকণা দূরত্ব কম থাকে। আর যদি তুমি বরফের কথা বলো, তাহলে এখানে আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি থাকে এবং আন্তঃকণা দূরত্ব সবচেয়ে কম থাকে।
তাহলে আমরা আন্তঃকোণ আকর্ষণ বল বা আন্তঃকোণ আকর্ষণ দূরত্বের উপর ভিত্তি করে আমরা পদার্থকে তিনটা ভাগে ভাগ করতে পারি, একটা কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ। কারো কোনো প্রশ্ন আছে? কঠিন, তরল, গ্যাসীয় পদার্থ। আমরা আন্তঃকোণ আকর্ষণ বল বা আন্তঃকোণ আকর্ষণ দূরত্ব, গ্যাসীয় পদার্থের মধ্যে আন্তঃকোণ আকর্ষণ দূরত্ব থাকে বেশি, আন্তঃকোণ আকর্ষণ বল থাকে কম। তরল পদার্থের মধ্যে আন্তঃকোণ আকর্ষণ বল মোটামুটি, দূরত্ব থাকে মোটামুটি। কঠিন পদার্থের মধ্যে আন্তঃকোণ আকর্ষণ বল থাকে সবচেয়ে বেশি, আকর্ষণ বল সবচেয়ে বেশি এবং আন্তঃকোণ দূরত্ব থাকে সবচেয়ে কম। তাদেরকে কঠিন পদার্থ বলে। আমি কি বুঝাইতে পারছি না তোমরা বুঝতে পারছো? বলো। তাহলে কঠিন, তরল, গ্যাসীয় পদার্থ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, এখন একটু খেয়াল করবা, বিষয়টা বুঝবা, মনোযোগ দিবা এবং বেসিকটা তোমার থাকতে হবে। একটাকে বলি আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, আবার কার্বন ডাইঅক্সাইড বাষ্প। কখন আমরা বাষ্প বলবো, কখন বলবো গ্যাস? বাষ্পীয় পদার্থ কোনগুলা, গ্যাসীয় পদার্থ কোনগুলা? তোমরা একটু লক্ষ্য করবো, আমি একটা উদাহরণ দিয়ে বলি গ্যাস আর বাষ্পের মধ্যে পার্থক্য কি। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে গ্যাসীয় পদার্থ কোনগুলা যাদের মধ্যে আন্তঃকোণ আমরা একটা সংজ্ঞা বললাম। এছাড়া আমি যদি বলি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের 31.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে এই তাপমাত্রার নিচে এনে চাপ দিলে তরল করা যাবে। যে কোনো গ্যাসীয় পদার্থকে তরল করা যায়, যে কোনো গ্যাসীয় পদার্থকে তরল করা যায়, একটা শর্ত আছে যে তার একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, যে তাপমাত্রার নিচে, প্রত্যেকটা গ্যাসীয় পদার্থের একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকে, যে তাপমাত্রায় বা তার নিচের যে কোনো তাপমাত্রায় চাপ দিলে তরল হয়। কিন্তু 31.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে তুমি যতই চাপ দাও না কেন তরল করতে পারবা না। কিন্তু 31.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে চাপ দিলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তরল হবে। এই যে 31.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিচে চাপ দিলে তরল হবে, তার উপরে চাপ দিলে তরল করা যায় না, এই নির্দিষ্ট তাপমাত্রাকে প্রত্যেকটা গ্যাসের ক্রিটিক্যাল টেম্পারেচার, সংকট বা সন্ধি তাপমাত্রা বলে। সন্ধি তাপমাত্রা নাম শুনছো আগে? না স্যার। আচ্ছা, তাহলে সংকট তাপমাত্রা ইংলিশে বলা হয় ক্রিটিক্যাল টেম্পারেচার। ক্রিটিক্যাল টেম্পারেচার কি? প্রত্যেকটা গ্যাসীয় পদার্থের একটা ক্রিটিক্যাল টেম্পারেচার থাকে, যে তাপমাত্রায়, যে টেম্পারেচারের নিচে চাপ দিলে তরল হবে। তোমরা কি কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে তরল অবস্থায় দেখছো কিনা বলো দেখি কেউ? কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে তরল আকারে কেউ দেখছো? না স্যার, কোমল দেখি না। পানি হচ্ছে স্যার, হ্যাঁ, কোমল পানীয়। গুড। কোমল, ফাহাদ, ফাহাদ সুন্দর কথা বলছে। সফট ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস বলতে তোমরা যা খাও, কোকা কোলা, স্প্রাইট, ফান্টা, চা আছে, সবগুলোর মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। এটার একটাই কাজ, কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা আমাদের পেটের ভিতরে গেলে, বড় পেট ভর্তি অবস্থায় এটা হজম শক্তি বাড়ায়, এই জন্য আমরা এটা খাই। এটা খালি পেটে খাইলে আবার গ্যাস ফর্ম করবে, আর যখন ভরা পেটে খাবা তখন গ্যাসটাকে কমাবে, এই জন্য এটা ভরা পেটে খায়। কোমল ড্রিঙ্কস, কোমল পানীয় যেগুলো আছে, সফট ড্রিঙ্কস। আচ্ছা, এখন এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে তুমি যখন তুমি 7-আপের বোতলটা খুলবা, ঢাকা দিয়ে খালি সিবিটা খুলবা, দেখবা সমানে বেরিয়ে যায়, বেরোয় না? ঢাকা দিলে তুমি সিবি খুললে দেখবা সমানে দ্রুত কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে যায়। তাহলে এটার মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস সিপি খুললে বেরোয় যায় কেন, এটা আমরা দ্রাব্যতার মধ্যে আলোচনা করছি গুণগত রসায়নে। কিন্তু এখন দেখো, ওই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে যে চাপ দিয়ে ওই বোতলের ভিতরে দ্রবীভূত অবস্থায়, তরল অবস্থায় করা আছে, এটা কিভাবে করা আছে? এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের তাপমাত্রা 31.1 ডিগ্রি সেলসিয়াসের নিচে নিয়ে তাপমাত্রা কমিয়ে চাপ দিয়ে তরল করা যায়।
তুমি যদি 31.2 ডিগ্রিতে তুমি যতই চাপ দাও না কেন, কার্বন ডাই অক্সাইড গ্যাস আর তরল করতে পারবে না, যত চাপ বাড়াই দাও না কেন। তাহলে এই প্রত্যেকটা গ্যাসের একটা সংকট তাপমাত্রা থাকে, যে তাপমাত্রার নিচে গ্যাসের উপর চাপ দিলে তরল হয়, কিন্তু এই তাপমাত্রার উপরে যতই চাপ দেওয়া হোক না কেন তরল করা যায় না। ওই নির্দিষ্ট তাপমাত্রাকে ওই গ্যাসের সংকট তাপমাত্রা বলে। এখন আসো যে কার্বন ডাই অক্সাইড গ্যাসের অবস্থান যদি সংকট তাপমাত্রার নিচে থাকে, তাহলে সেটাকে আমরা বলি গ্যাস। আর যদি সংকট তাপমাত্রার উপরে থাকে, তাহলে এটাকে বলি আমরা বাষ্প। খেয়াল করবা। তাহলে আমি কার্বন ডাই অক্সাইড গ্যাসটা কখন বলবো এটা গ্যাসীয় পদার্থ? বলো দেখি। কখন বলবো কার্বন ডাই অক্সাইড গ্যাস? যখন এর টেম্পারেচার থাকবে 31.1 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে। আর কখন বলবো কার্বন ডাই অক্সাইড বাষ্প? যদি কার্বন ডাই অক্সাইড গ্যাসের তাপমাত্রা 31.1 ডিগ্রির উপরে যে কোনো তাপমাত্রায় থাকে, তখন আমরা বলবো এটা কার্বন ডাই অক্সাইড বাষ্প। যে কোনো পদার্থের ক্ষেত্রে গ্যাস আর বাষ্পের পার্থক্য এটা বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, এখন যদি বলি গ্যাসের তরলীকরণ সহজ না বাষ্পের তরলীকরণ সহজ? গ্যাসের। কারণ কি? অল্পতেই চাপ দিলে তরল হয়ে যায়। কারণ এটা তো সংকট তাপমাত্রা নিচেই আছে, সুতরাং প্রয়োজনীয় চাপ দিলেই তরল হবে। আর বাষ্পের তরলীকরণ কঠিন, কারণ বাষ্পকে আগে তাপমাত্রা কমিয়ে সংকট তাপমাত্রা নিচে আনতে হবে, তারপরে চাপ দিতে হবে। তাহলে বাষ্পের তরলীকরণ কঠিন, গ্যাসের তরলীকরণ সহজ। আমি মনে হয় যে গ্যাস আর বাষ্প কি বুঝতে পারছো কিনা? আচ্ছা, গ্যাসের কতগুলা বৈশিষ্ট্য থাকে? গ্যাসের কি কি বৈশিষ্ট্য আছে বলো? গ্যাসের কি কি বৈশিষ্ট্য? কেউ পারবে না? চাপ প্রয়োগ করলে সংকোচনশীল হয়। সংকোচনশীল হয়। আর কি কি বৈশিষ্ট্য আছে? গ্যাসের অনেকগুলা বৈশিষ্ট্য। গ্যাসের আকৃতি, আয়তন। গ্যাসের কোন আকৃতি বা আয়তন আছে? যে পাত্রে রাখা হয় গ্যাস সমূহ সেই পাত্রের আকৃতি বা আয়তন ধারণ করে। তাহলে এটা আমরা একটা গ্যাসের বৈশিষ্ট্য বলবো, যে গ্যাস অনুষমের মধ্যে গ্যাস অনুষমের কোন নির্দিষ্ট আকৃতি বা আয়তন নেই। যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকৃতি আয়তন ধারণ করে। আচ্ছা, গ্যাসের ঘনত্ব বেশি হবে না কম হবে? যেহেতু আন্তঃকোণ আকর্ষণ বল কম, সুতরাং গ্যাসের ঘনত্ব কম। আর গ্যাসের আরেকটা বৈশিষ্ট্য হলো এরা অত্যন্ত সংকোচনশীল, কারণ গ্যাসগুলোর আন্তঃকোণ আকর্ষণ বল কম থাকার কারণে এরা বেশি স্থান জুড়ে থাকে, পাত্রের মধ্যে বেশি স্থান জুড়ে অবস্থান করে। এই জন্য এরা অত্যন্ত সংকোচনশীল, চাপ দিলে এর আয়তন কমে যায়। তাহলে এটা গ্যাসের একটা বৈশিষ্ট্য। তাহলে আমরা গ্যাসের বৈশিষ্ট্য বললাম গ্যাসের আকৃতি বা আয়তন, গ্যাসের ঘনত্ব খুবই কম, এর উপর তাপমাত্রা। আর স্যার, গ্যাসীয় পদার্থের অণুগুলো মুক্তভাবে চলাচল করতে পারে। মুক্তভাবে চলাচল করতে পারে। তাহলে আমরা গ্যাসের কি কি বৈশিষ্ট্য বললাম? গ্যাসের মধ্যে নির্দিষ্ট আকার আকৃতি, গ্যাসের ঘনত্ব, গ্যাসের আয়তনের সংকোচন হয়,
এর উপর তোমার তারপরে যে কোনো গ্যাস পরস্পর বিক্রিয়াহীন, তুমি নাইট্রোজেন আর অক্সিজেন গ্যাস যদি পরস্পরের সাথে মিশাও, যদি নিজেদের মধ্যে বিক্রিয়া না করে, তাহলে এরা কি সমসত্ব মিশ্রণ তৈরি করে, সব অনুপাতে সব জায়গায় সমানভাবে মিশে। আরো কিছু ইনফরমেশন আমরা একটু বলে দেই। এখানে তুমি গ্যাসীয় অবস্থা কি, গ্যাসের বৈশিষ্ট্য কি, তারপরে হলো গ্যাসের আয়তনের একক কি কি। গ্যাসের আয়তনের একক দেখো, আয়তনের একক মিটার কিউব। 1 মিটার কিউব সমান 1 ডেসিমিটার কিউব, সরি 10⁻³ ডেসিমিটার কিউব। 10⁻³ মানে ডেসিমিটার কিউব মানে 1000 ডেসিমিটার কিউব। একটু লিখে রাখো এগুলা, ডেসিমিটার কিউব এটাকে সমান 1 লিটার বলতে পারি। 1 লিটার সমান 1000 ml বলতে পারি। তাহলে আয়তনের একক কি, গ্যাসের আয়তনের একক মিটার কিউব হইতে পারে, ডেসিমিটার কিউব হইতে পারে, লিটারে হইতে পারে, মিলিলিটারে হইতে পারে। এই এককগুলি একটু লিখে রাখবা। চাপের একক কি কি হইতে পারে একটু লিখে রাখো। চাপের একক অ্যাটমসফিয়ার হইতে পারে। 1 অ্যাটমসফিয়ার সমান 76 সেন্টিমিটার সমান 760 মিলিমিটার পারদ চাপ সমান 101.325 কিলোপ্যাসকেল সমান স্কয়ার। সবগুলো একক লিখে রাখো, এগুলা তোমার মনে রাখতে হবে। চাপ আয়তনের একক। চাপ ও আয়তনের একক কি এটা তোমাদের লিখে রাখতে হবে। আর তাপমাত্রার একক আমরা সবসময় কেলভিন স্কেলে ব্যবহার করব, এটা একটু লিখে রাখো। তাপমাত্রার একক 0 ডিগ্রি সেলসিয়াস সমান 273 কেলভিন। এই সবসময় আমরা কেলভিন স্কেলে ব্যবহার করব তাপমাত্রার একক। তাহলে গ্যাসের চাপের একক কি, আয়তনের একক কি, তাপমাত্রার একক কি, আমরা কোন এককে ব্যবহার করব, এই ইনফরমেশন গুলি তোমার মনে রাখতে হবে। এসআই পদ্ধতিতে আয়তনের একক কি বলো দেখি। এসআই পদ্ধতিতে আয়তনের একক কি মনে রাখবা। এসআই পদ্ধতিতে আয়তনের একক মিটার কিউব ঘনমিটার। এসআই পদ্ধতিতে চাপের একক কি, হ্যাঁ প্যাসকেল। 1 প্যাসকেল সমান 1 নিউটন পার মিটার স্কয়ার। প্যাসকেলও বলতে পারো, কিলো প্যাসকেলও বলতে পারো, নিউটন পার মিটার স্কয়ার বলতে পারো। চাপের এসআই পদ্ধতিতে চাপের একক। আয়তনের একক এসআই পদ্ধতিতে হলো তোমার মিটার কিউব, আর চাপের একক হলো এসআই পদ্ধতিতে প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার। এগুলা তোমার বেসিক অংশ, যে গ্যাস কি, বাষ্প কি, গ্যাসীয় পদার্থ কি, তরল পদার্থ কি, কঠিন পদার্থ কি। এই পরিবেশ রসায়নের মধ্যে গ্যাসের দুইটা অংশ আছে। এই প্রথম অংশটা আমাদের হেমশঙ্কর স্যার ক্লাস নিবে, যেদিন ওনার ক্লাস থাকবে। এই প্রথমের বেসিকের কিছু অংশ আমি আজকে আলোচনা করলাম, যেহেতু তোমরা ফিজিক্স এই পার্টটা আছে। আর বাকিগুলা বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র, এগুলা সব ওই স্যার ব্যাখ্যা করবে। তাহলে আমি আবার ওই প্রথম থেকে আর আলোচনা করব না, আমি দ্বিতীয় পার্টটা আলোচনা করব। তারপরের ক্লাসে যেহেতু হেমশঙ্কর স্যার যে কোনো ক্লাসে তোমাদের আবার নিবে, আমার সাথে আবার 16 তারিখে তোমাদের ক্লাস আছে একটা। আজকে তুমি 9 তারিখ, 16 তারিখে আবার আমরা এখান থেকে শুরু করব। তো আমি যেই পাঠটা শুরু করব পরিবেশ রসায়নের, সেই পাঠের কিছু প্রশ্ন তোমাদের লিখে দিব আজকে। আমরা আগামী ক্লাসের জন্য এই পাঠের প্রশ্নগুলি আলোচনা করতে পারি। একটু লেখো, প্রশ্নগুলি লেখো।
আমি যে পার্টটা শুরু করব এই পার্টের প্রশ্নগুলো আজকে একটু আলোচনা করি। আর তোমাদের ফার্স্ট পার্টের যে কোনো অধ্যায় গুণগত রসায়ন, রাসায়নিক পরিবর্তন এবং রাসায়নিক বন্ধন, যে কোনো জায়গায় যে কোনো কারো কোনো প্রশ্ন থাকলে এগুলো আমাদেরকে লাইভে কথা বলতে পারো, সমস্যাগুলি সলভ করতে পারো। আর আমি সেকেন্ড পার্টের এই অংশটুকু আমার পড়ানোর কথা বলছি, আমি এই অংশটুকু আলোচনা করব। তোমরা প্রথম অংশটুকু ওই স্যারের কাছ থেকে ক্লাসে পাবা। প্রশ্নগুলি একটু লেখো। 1 নম্বর প্রশ্ন লেখো, গ্যাসের গতিতত্ত্ব কি? গ্যাসের গতিতত্ত্ব কি এর স্বীকার্য সমূহ লিখো। গ্যাসের গতিতত্ত্ব কি এর স্বীকার্য সমূহ লিখো। আর তোমাদের স্টুডেন্টদের বন্ধু বান্ধবদের বলবা ক্লাসে উপস্থিত থাকতে, কারণ ফেসবুক পেজে সুবিধা আছে, একটা অসুবিধা আছে। ফেসবুক পেজে তো তোমার প্রশ্ন করা যায় না, শুধু খালি দেখা। আর এই জুমে থাকলে তোমার প্রশ্ন করতে পারবা, তোমার কোনো কিছু কোয়ারি থাকলে তুমি জানতেও পারবা, আমরাও কথা বলতে পারি। 1 নম্বর প্রশ্ন লেখবা, গ্যাসের গতিতত্ত্ব কি এর স্বীকার্য সমূহ লিখো। 2 নম্বর প্রশ্ন লেখো, আণবিক সংঘর্ষ ও সংঘর্ষ ব্যাস কি? আণবিক সংঘর্ষ ও সংঘর্ষ ব্যাস কি? আণবিক সংঘর্ষ ও সংঘর্ষ ব্যাস কি? পরের প্রশ্ন লেখো, মুক্ত পথ গড় মুক্ত পথ। পরের প্রশ্ন লেখো, মুক্ত পথ গড় মুক্ত পথ। মুক্ত পথ কমা দিয়ে লেখো গড় মুক্ত পথ। কমা দিয়ে লেখো সাধারণ গড় বেগ। এগুলো সব কমা দিয়ে লেখো। সাধারণ গড় বেগ, বর্গমূল গড় বর্গবেগ, সাধারণ গড় বেগ, বর্গমূল গড় বর্গবেগ, কমা দিয়ে লেখো সম্ভাব্যতম বেগ। সম্ভাব্যতম বেগ বলতে কি বোঝায়? পরের প্রশ্ন লেখো, আরএমএস বেগ। আরএমএস বেগের প্রয়োজনীয়তা। প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। আরএমএস বেগের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। আরএমএস বেগের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন লেখো। আমি একটু প্রশ্নগুলি লিখে দিই, যে প্রশ্নগুলি আমরা আলোচনা করব। পরের প্রশ্ন লেখো, গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ থেকে, গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ থেকে বয়েলের সূত্র, গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ থেকে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, আরএমএস বেগ, গতি শক্তির সমীকরণ
গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ থেকে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, আরএমএস বেগ ও গতিশক্তির সমীকরণ প্রতিপাদন করো। গতিশক্তির সমীকরণ প্রতিপাদন করো। তারপরে প্রশ্ন লেখো, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কি? আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কি, এদের পার্থক্য লিখো। আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কি, এদের পার্থক্য লিখো। এ পর্যন্ত আমরা প্রশ্ন লেখাই, আমরা যখন আবার এই পর্যন্ত শেষ হবে তারপরে আমরা এমাগাবক্র বাস্তব গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ, এই প্রশ্নগুলি পরে লেখাই। আমরা প্রথম থেকে এই পর্যন্ত একটু আলোচনা করি, আজকে আমরা একটু স্টার্ট করি, আগামী ক্লাসে যেন আমরা এখান থেকে শুরু করতে পারি। প্রথম প্রশ্ন দিচ্ছি, গ্যাসের গতি তত্ত্ব কি, এর স্বীকার্য সমূহ লিখো। ফিজিক্সও আছে তোমাদের গতি তত্ত্বের সমীকরণ প্রতিপাদন আছে, ফিজিক্সে আমাদের প্রতিপাদন নাই, শুধু গ্যাসের গতি তত্ত্ব কি, এর স্বীকার্য সমূহ লিখো। কেউ বলতে পারবা গ্যাসের গতি তত্ত্ব কি? এটা কিন্তু গ্যাসের গতি তত্ত্বের সূত্র না, স্বীকার্য বলছি আমরা। খেয়াল করবা কথাগুলা। গ্যাসের সাধারণ কিছু ভৌত ধর্ম আছে, যেমন তোমার স্ফুটনাঙ্ক, গ্যাসের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তারপরে গ্যাসের বর্ণ, হ্যাঁ, তারপরে তোমার এই যে ভৌত ধর্মগুলা ব্যাখ্যা করার জন্য বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ধরনের মতবাদ ব্যক্ত করছে। গ্যাসের ভৌত ধর্ম ব্যাখ্যা করার জন্য বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ধরনের মতবাদ ব্যক্ত করেন। এর মধ্যে যে মতবাদ গুলা সর্বজন গৃহীত হয়, এই ধারণা যেগুলা গৃহীত হয়েছে তাদের সমষ্টিগত রূপকে গ্যাসের গতি তত্ত্ব বলে। গ্যাসের যে ধর্মগুলি আছে ব্যাখ্যা করার জন্য বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ধরনের মতবাদ ব্যক্ত করেন, তার মধ্যে যে ধারণা সমূহ গৃহীত হয়েছে অর্থাৎ যেগুলা সর্বজন সম্মত হয়েছে, সেই সমষ্টিগত রূপকে বলা হয় গ্যাসের গতি তত্ত্ব। এবার গ্যাসের কি কি স্বীকার্য ছিল যেগুলা সর্বজন গৃহীত হয়, এই স্বীকার্যগুলি প্রত্যেকটা বইয়ের মধ্যে আছে। তোমাদের সেকেন্ড পার্ট কি বই কিনছ? রসায়ন সেকেন্ড পার্টের বইটা কিনছ? যদি বই কিনে থাকো বা না কিনে থাকো, একটা হাজারি বই সেকেন্ড পার্টের, একটা সরোজকান্তি সিংহাদেবী সেকেন্ড পার্টের বই কিনবা, অথবা ডক্টর আসানুল কবির যে কোনো একটা বই কিনবা। ওই বইয়ের মধ্যে কিন্তু প্রথমেই পরিবেশ রসায়ন প্রথম অধ্যায়, সেকেন্ড পার্টের প্রথম অধ্যায় পরিবেশ রসায়নের প্রথমেই পাবা না। আমি যে পড়াগুলো আলোচনা করলাম মাঝামাঝি জায়গায় দেখবা ওই অধ্যায়ের যে গ্যাসের গতি তত্ত্ব দেওয়া আছে, এবং এই গতি তত্ত্বের 7টা 8টা স্বীকার্য আছে। এই স্বীকার্যগুলি আমি একটু ধারণা দিয়ে দেই, তোমরা বাসায় এই স্বীকার্যগুলি ভালো করে পড়বা, এটা তোমাদের আজকে পড়া থাকবে। আর তোমাদের এখন 40 মিনিট পরে ক্লাসটা কেটে যাবে, কেটে গেলে আর ঢোকার প্রয়োজন নাই 5 মিনিটের জন্য। আমরা পরের ক্লাসে আবার 16 তারিখে আবার ক্লাস আছে, তোমরা সবাই থাকবে এবং তোমাদের সাথে যারা আছে তাদেরকেও বলবা যারা ক্লাসগুলা করে, যেহেতু জুম অ্যাপসে হবে। তো তোমরা এই স্বীকার্যগুলি বই থেকে ভালো করে পড়বা। আমি একটু বলে নিই। প্রথম স্বীকার্য হলো গ্যাসের ক্ষুদ্রতম কণা।
অর্থাৎ গ্যাসগুলো অসংখ্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। আর এই গ্যাসের এই ক্ষুদ্র কণাগুলোর নাম দিচ্ছে তোমার অণু। বলছে গ্যাসের ক্ষুদ্রতম কণা, যে কোনো গ্যাসের অসংখ্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। আর এই আধুনিক রসায়নের ধারণা অনুযায়ী এই ক্ষুদ্রতম কণাগুলোর নাম দিচ্ছে অণু। অণু বলা হয়। তাহলে গ্যাস অণুগুলা আমরা যেগুলো বলি এগুলো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। গ্যাস অনুসমূহের আয়তন আরেকটা স্বীকার্য। গ্যাস অনুসমূহের আয়তন এটা খুব ইম্পর্টেন্ট একটা স্বীকার্য। গ্যাস অনুসমূহের আয়তন যে পাত্রে রাখবা সেই পাত্রের আয়তনের তুলনায় গ্যাস অনুসমূহের আয়তন অতিশয় নগণ্য। অর্থাৎ গ্যাসের আয়তন নেই বললেই চলে। যেই পাত্রে রাখবা গ্যাসগুলি সেই পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের আয়তন অতিশয় নগণ্য। 3 নম্বর স্বীকার্য হলো গ্যাস অনুসমূহের মধ্যে আকর্ষণ। গ্যাস অনুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নাই, নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নাই। আচ্ছা, তারপরে বলছে গ্যাস অনুসমূহের গতির প্রকৃতি। গ্যাস অনুসমূহ গুলা সরল রৈখিক পথে দ্রুত গতিতে চলাচল করে, সরল রৈখিক পথে। তাহলে এটা হলো প্রকৃতি, হলো সরল রৈখিক পথে দ্রুত গতিতে ছোটাছুটি করে গ্যাস অনুসমূহে। আর গ্যাস অনুসমূহের মধ্যে পরস্পরের সাথে একটা সংঘর্ষ হয়, এটাকে আণবিক সংঘর্ষ বলি আমরা। এবং গ্যাসাধারের দেয়ালের সাথে অবিরাম সংঘর্ষ হয়, নিজেদের মধ্যেও সংঘর্ষ হয়, পাত্রের দেয়ালের সাথে সংঘর্ষ হয়। এটা গ্যাস অনুসমূহের একটা স্বীকার্য। আর গ্যাস অনুসমূহ পরস্পর নিজেরা হলো গোলাকার, কঠিন এবং সম্পূর্ণ স্থিতিস্থাপক। গ্যাস অনুসমূহের আরেকটা স্বীকার্য হলো গ্যাস অনুসমূহ হলো গোলাকার, কঠিন এবং স্থিতিস্থাপক। আর গ্যাস অনুসমূহের গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক, এটা আরেকটা স্বীকার্য। তাপমাত্রা বাড়াইলে গ্যাস অনুসমূহের গতিশক্তি বাড়ে, তাপমাত্রা কমাইলে গতিশক্তি কমে। তাপমাত্রা বাড়াইলে গতিশক্তি বাড়ে, তাপমাত্রা কমাইলে গতিশক্তি কমে। আর এই স্বীকার্যগুলি তাত্ত্বিকভাবে এই গতিতত্ত্ব থেকে যে স্বীকার্যগুলি দেখা রয়েছে এগুলা থেকে আমরা একটা সমীকরণ প্রতিপাদন করতে পারি, সেটা হলো পিভি সমান 1/3 mc²। এটা তোমরা ফিজিক্সে প্রতিপাদন করছো, আমরা সরাসরি লিখি যে এই স্বীকার্যগুলি এই গতিতত্ত্বের হতে তাত্ত্বিকভাবে এই সমীকরণ পাওয়া যায়, পিভি সমান 1/3 mc²। এটাকে গতিতত্ত্বের সমীকরণ বলা হয়, গতিতত্ত্বের সমীকরণ পিভি সমান 1/3 mc²। এই সমীকরণকে আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ বলা হয়। এটা গতিতত্ত্বের সমীকরণ, আর এগুলা সবগুলো আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ বলা হয়। তোমরা এই গতিতত্ত্বের এই স্বীকার্যগুলি এবং এই সমীকরণ পর্যন্ত বাসায় ভালো করে একটু দেখে আসবা। আমরা